এটাকে বাইরে রেখে আসো। ভাইয়ের কথা কানে আসতে দ্রুত মমিকে কোলে তুলে নিল কাসফিয়া। দৌড়ে চলে গেল নিজের রুমে। কৌশিক অবাক হচ্ছে কাসফিয়াকে দেখে। এই মেয়ে এত অবাধ্য হলো কবে থেকে? ইয়াসের জন্যই কি ওর এত পরিবর্তন? মমিকে কোলে নিয়ে বেলকনিতে এসেছে কাসফিয়া। বারবার তাকাচ্ছে ইয়াসের ফ্ল্যাটের দিকে, পরে আবার মমির দিকে তাকিয়ে বলছে ওকে, মমি, আমার তিতা করলা বরটা কোথায় গেল বলতো? এত স্বার্থপর কেন লোকটা? আমাকে ফেলে রেখে কোথায় না কোথায় ঘুরছে। মমি কি বুঝলো কে জানে, তাকিয়ে রইল কাসফিয়ার মুখের দিকে। কৌশিক বারবার ইয়াসকে নিয়ে এটা ওটা বলছে। বিরক্ত হচ্ছে কাসফিয়া। রাগে কৌশিক ইনায়ার অজান্তে বেরিয়ে এসেছে বাড়ি থেকে। ভেবেছিল ইয়াসের কাছে যাবে, ওখানেও যায়নি। আবারও অভিমান হয়েছে ইয়াসের উপর। ওই মানুষটা খুব স্বার্থপর, বারবার কষ্ট দেয় ওকে। হুট করে এসে মায়া বাড়িয়ে আবার হারিয়ে যায় লোকটা। ইয়াস কি বোঝে না তাকে ছাড়া কাসফিয়ার চারিপাশ অন্ধকার লাগে, কষ্ট হয় ওকে না দেখলে। হাঁটতে হাঁটতে কথায় চলে এসেছে নিজেও জানে না কাসফিয়া। আশেপাশে তাকিয়ে দেখলো সব কেমন অচেনা লাগছে। বাড়ির সীমানা পেরিয়ে যে অনেক দূরে চলে এসেছে বুঝতে বাকি নেই ওর। একা একা এই অচেনা জায়গায় হাঁটতে ভয় লাগছে কাসফিয়ার। আফসোস হচ্ছে এখন কেন জেদ করে আসতে গেল ইয়াস, বা হুট করে কথায় হারিয়ে গেল। এসব ভাবছে আর কান্না করছে কাসফিয়া। হঠাৎই শুরু হলো বৃষ্টি। আকাশ পানে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো কাসফিয়া। এই বৃষ্টির ওর মন খারাপের খবর জানে কি করে? কিভাবে অসময়ে এসে ওর চোখের পানি মিশিয়ে নেয় বৃষ্টির পানির সাথে। অনেকক্ষণ হলো কাসফিয়া বসে আছে একটা বেঞ্চে। বৃষ্টির পানিতে ভিজে গায়ের জামাটা লেপ্টে আছে শরীরের সাথে। চারিদিকে অন্ধকার নেমে এসেছে অনেক আগেই। এবার যেন ভয় বাড়ছে কাসফিয়ার। কথায় গিয়ে খুঁজবে সে ইয়াসকে। রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে আছে একটা কালো রঙের মার্সিডিজ কার। পেছনের সিটে বসে থাকা ইয়াস একধানে তাকিয়ে আছে কাসফিয়ার দিকে। এই মেয়ে ওর জন্য এত পাগল হলো কবে? যেভাবেই খোঁজে এসেছিল ওর কাছে সেভাবেই ভাইকে রেখে ইয়াসকে খুঁজতে ব্যস্ত সে। ঠান্ডায় কাঁপছে কাসফিয়া। এভাবে বেশিক্ষণ বৃষ্টির পানিতে ভিজলে জ্বর আসবে নির্ঘাত। এই ভেবে ইয়াস নামলো গাড়ি থেকে। দ্রুত গেল কাসফিয়ার কাছে। সামনে কেউ দাঁড়িয়ে আছে বুঝে মুখ তুলে তাকালো কাসফিয়া। দেখলো ইয়াস দাঁড়িয়ে আছে ওর সামনে। বৃষ্টিতে ভিজে গেছে ওর পুরো শরীর। চুলগুলো সব এসে লেপ্টে আছে কপালের সাথে। কাসফিয়া কথা না বলে কেবল দেখে যাচ্ছে ইয়াসকে। ইয়াসের ডাকে ধ্যান ভাঙলো কাসফিয়ার। উপমা। উঠে দাঁড়ালো কাসফিয়া। কান্না করে দিল হুট করে। ক্রন্দনরত অবস্থাতেই বলল ইয়াসকে, কোথায় হারিয়ে যান আপনি? আমাকে কষ্ট দিতে ভালো লাগে তাই না? ইয়াস মুস্কি হাসলো। কথা না বাড়িয়ে কোলে তুলে নিল কাসফিয়াকে। পড়ে যাওয়ার ভয়ে কাসফিয়াও আঁকড়ে ধরল ইয়াসের গলা। ঠান্ডায় কাঁপছে কাসফিয়া, তবুও জড়িয়ে ধরে রেখেছে ইয়াসকে। ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট ছোঁয়ালো ইয়াসের ঠোঁটের সাথে। ইয়াস অবাক হলো কাসফিয়ার কাজে। এই মেয়ে হুঁশে আছে তো? এত ফাস্ট হলো কবে থেকে? ইয়াস ঠোঁট কামড়ে হাসলো, ডাকলো কাসফিয়াকে। উপমা। সাথে সাথে জবাব এলো কাসফিয়ার থেকে। বলুন। ইয়াস কাসফিয়ার কানের কাছে গিয়ে ফিস ফিস করে বলল, ডু ইউ ওয়ান্ট মাই অ্যাফেকশন? কাসফিয়া আরো শক্ত করে জড়িয়ে ধরল ইয়াসকে। লজ্জায় মুখ লুকালো ইয়াসের বুকে। ইয়াস হাসলো। কাসফিয়াকে নিজের কোল থেকে নামিয়ে বসালো পাশের সিটে। ড্রাইভিং সিটে তাকিয়ে একবার দেখে নিল। মনোযোগ দিয়ে ড্রাইভ করছে ওর ভোলা ভোলা ড্রাইভার। এই ছেলে যেমন ক্যাবলাকান্ত ভুলেও পেছনের দিকে তাকাবে না, এই বিশ্বাস ইয়াসের আছে। তাকালে যায় আসে না, দেখলে দেখুক, বউকেই তো আদর করবে। ইয়াস তাকালো কাচুমাচু বসে থাকা কাসফিয়ার দিকে। কাসফিয়ার পিঠে ভিজে চুলগুলো সরিয়ে দিল ইয়াস। জামার ফিতা খুলে দিয়ে চুমু দিল ওর পুরো পিঠে। ইয়াসের ঠোঁটের উষ্ণ স্পর্শে বারবার কেঁপে উঠছে কাসফিয়া, কিন্তু বাধা দিচ্ছে না ইয়াসকে। ইয়াসেরও কেমন পাগল পাগল লাগছে এখন। নিজেকে সামলালো কোনোভাবে। ইয়াস ভেবেছিল কাসফিয়াকে রেখে আসবে কৌশিকের কাছে। কি যেন ভেবে ড্রাইভারকে দ্রুত গাড়ি ঘুরাতে বলল, নিয়ে যেতে বলল ওর ফ্ল্যাটে। কাসফিয়াকে কোলে তুলে নিজের রুমে নিয়ে আসলো ইয়াস। ওকে বিছানায় ফেলে গায়ে থাকা ভিজা জামাটা খুলে দিল।
কাসফিয়া নিভু নিভু চোখে তাকালো ইয়াসের দিকে। ইয়াসের কেমন অস্থির লাগছে। শার্টের বোতামে হাত চালাতে চালাতে এগিয়ে আসলো কাসফিয়ার কাছে। ইয়াসের মুখের গরম শ্বাস আশ্রে পড়ছে কাসফিয়ার চোখ মুখে। ইয়াস আলতো করে নিজের ঠোঁট ছোঁয়ালো কাসফিয়ার পুরো মুখে। কাসফিয়া নিজের হাত বুলালো ইয়াসের ঘন চুলের ভাঁজে। ইয়াস ওর কানের কাছে গিয়ে হিসিয়ে বলল তখন, উপমা, ভেবে চিন্তে আমাকে কাছে ডাকলে তো? কথা বলল না কাসফিয়া, জড়িয়ে ধরলো ইয়াসের গলা। ইয়াস বুঝলো কাসফিয়া কাছে চাইছে ওকে। কিছু না ভেবেই আঁকড়ে ধরলো পিয়সীর গোলাপ সম পাতলা ঠোঁট জড়া। ইয়াসের হাতের স্পর্শ গভীর হচ্ছে, ঠোঁটের অবাধ্য ছোঁয়া পাগল করে দিচ্ছে ওকে। ইয়াসের ঠোঁটে ছেড়ে গলায় মুখ ডুবিয়েছে কাসফিয়ার। চুমুর জায়গায় কামড় পড়তেই ব্যথায় মৃদু আর্তনাদ করে বলে উঠছে কাসফিয়া, আহ, লাগছে। ইয়াস তাকালো কাসফিয়ার মুখ পানে, ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলল, তুমি তো আমাকে কাছে ডাকলে উপমা, এখন কান্না করলেও ছাড়বো না, সহ্য করে নাও। ঘন ঘন শ্বাস ফেলে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল কাসফিয়া। ইয়াস আবারও উন্মাদের মতো আচরণ করতে শুরু করলো, ঝাঁপিয়ে পড়লো কাসফিয়ার উপর। কাসফিয়াও আটকালো না ইয়াসকে, নিজেও সায় জানালো ওর পাগলামিতে। একটা সময় ইয়াসের বলিষ্ঠ দেহের নিচে চাপা পড়লো কাসফিয়ার ছোট্ট শরীরটি। পুরো রুম নিস্তব্ধতা বিরাজ করছে, শোনা যাচ্ছে কেবল ইয়াস উপমার ঘন শ্বাস প্রশ্বাসের শব্দ। বাইরে বৃষ্টির প্রকোপ বেড়েছে, ঝড়ের তাণ্ডব চলছে প্রকৃতিতে। একদিকে বন্ধ নিস্তব্ধ রুমটাতে এক হতে ব্যস্ত দুই ভালোবাসার মানুষ। বারবার ফোনে কল আসায় বিরক্ত হচ্ছে ইয়াস। বালিশের কাছে রাখা ফোনটা হাতে তুলে মেঝেতে ছুঁড়ে ফেলতে যাবে, তখনই দেখলো পরিচিত নাম্বার কৌশিকী। তবে এত সময় ধরে লাগাতার কল দিয়ে যাচ্ছে ওর ফোনে। বেশি কিছু না ভেবে কলটা রিসিভ করলো ইয়াস। কানের কাছে নিতেই ভেসে এলো কারো কর্কশ কণ্ঠ। আমার বোন কোথায় ইয়াস? ঘুম জড়ানো কণ্ঠেই উত্তর দিল ইয়াস, তোর ভবিষ্যৎ ভাগ্নির আব্বুর কাছে। মানে? হেয়ালি না করে সোজা সাপটা উত্তর দিয়ে ইয়াস। যেখানে থাকা সেখানেই আছে। চোখ মুখে বিরক্তির ছাপ ইয়াসের। কলটা কেটে দিবে তখনই বলে উঠল কৌশিক, তুই ওকে ম্যানিপুলেট করে নিজের কাছে নিয়ে গেছিস, তাই না? ইয়াস হাসলো কি যেন ভেবে। উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো সে, বলল কৌশিককে, হুম, তোর বোন আমি বলতে এতটাই পাগল, ম্যানিপুলেট করার দরকার পড়ে না। আমি তোকে দেখে নেব ইয়াস। যখন তখন যা ইচ্ছে তা আবদার করলে তো হবে না কৌশিক। তোদের মতো নিউলি ম্যারিড কাপল না হলেও বউকে কাছে পেয়েছি এতদিন পর। আমাকে দেখার সুযোগ পাবি না আর? তোর বোনকে সময় দিতে হবে তো। কৌশিকের রাগ হচ্ছে ইয়াসের বাদরামতে। রেগে কিছু বললে ইয়াস আবারও বলে উঠছে, বাংলা সিনেমার ভিলেনদের মতো ব্যবহার কেন করছিস কৌশিক? আমার ভবিষ্যৎ বাচ্চারা পৃথিবীতে আসার পর তাদের মামার এমন পালোয়ানের মতো হাবভাব দেখলে ভয় পাবে তো। সময় আছে, নিজেকে পরিবর্তন করো, নইলে কিন্তু ওদেরকে তোর কাছে যেতে দেব না। রেগে মেগে ফোনের লাইন কেটে দিল কৌশিক। কৌশিককে একটু হলেও জব্দ করতে পেরেছে ভেবে ইয়াস হাসলো মনে মনে। কাসফিয়ার ক্লান্ত অচেতন শরীরটা পড়ে আছে বিছানায়। বিছানার চাদরটা গায়ে টেনে রেখেছে কেবল। ইয়াস একবার তাকালো কাসফিয়ার দিকে। ওর পুরো শরীরের লালচে দাগগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। ইয়াসের রাগ হলো নিজের উপরই। হুশ জ্ঞান হারিয়ে নিজের অজান্তেই কষ্ট দিয়ে বসেছে কাসফিয়াকে। বেশি কিছু ভাবলো না ইয়াস। বিছানায় শুয়ে থাকা কাসফিয়াকে কোলে তুলে নিয়ে গেল ওয়াশরুমে। শাওয়ারের পানি এসে কাসফিয়ার উন্মুক্ত পিঠে পড়তেই তীব্র জ্বালায় চোখ মুখ কুঁচকে বন্ধ করে নিল সে। খামচে ধরল ইয়াসের পেশি বহুল বাহু। কাসফিয়া লম্বা লম্বা নখের আঁচড় পড়ল ইয়াসের হাতে। কিছুই বলল না সে। মুচকি হেসে পরম যত্নে ওকে জড়িয়ে নিল নিজের বুকে। শরীরটা মুছিয়ে দিয়ে নিয়ে গেল আবার রুমে। ইয়াসের পরনে থাকা কালকের শার্ট ব্যতীত আর কিছুই নেই কাসফিয়ার গায়ে। ইয়াসের ঠোঁট কামড়ে হাসছে কাসফিয়ার দিকে তাকিয়ে। এ দেখে প্রচন্ড রাগ হলো কাসফিয়ার। বিছানায় শুয়ে থেকেই রেগে বলল ইয়াসকে, রাক্ষস কোথাকার। ইয়াস এগিয়ে গেল কাসফিয়ার কাছে। মুখের উপর থেকে চুলগুলো সরিয়ে গুজে দিল কানের পাশে। বলল ফিসফিস করে, বলেছিলাম না বুঝে শুনে কাছে রাখবে আমাকে। কাসফিয়ার বাধা মানল না। ইয়াস কাছে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরলো ওকে। শরীরের প্রচন্ড ব্যথা হলো কাসফিয়ার। কান্না করে বলে উঠল ইয়াসকে, ব্যথা পাচ্ছি, সরুন। সরবো না। আমাকে কষ্ট দিয়ে শান্তি পান আপনি? ভালোবাসাও তো দিয়েছি বউ, ওটা দেখলে না?
কাসফিয়ার মুখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াসকে কিছু বলেও লাভ হবে না জানে সে। সেই তো আগের মতোই জড়িয়ে ধরে রেখেছে এখনো। বিছানায় শুয়ে থাকা কাসফিয়ার ছোট্ট বুকে নিজের মাথাটা রাখলো ইয়াস। জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করলো নিজেই। কাসফিয়া মুখ সরিয়ে নিল অন্যদিকে। ইয়াসকে কিছু বললেও লাভ হবে না জানে সে। সেই তো আগের মতোই জড়িয়ে ধরে রেখেছে এখনো। বিছানায় শুয়ে থাকা কাসফিয়ার ছোট্ট বুকে নিজের মাথাটা রাখলো ইয়াস। জড়িয়ে ধরে চোখ দুটো বন্ধ করলো নিজের। কাসফিয়া ওর হাত রাখলো ইয়াসের ঘন চুলের ভাঁজে। চোখ গেল ইয়াসের উদাম পিঠের দিকে। পৃষ্ঠ দেহে জুড়ে কাসফিয়ার বড় বড় নখের আঁচড়গুলো স্পষ্ট দেখা যাচ্ছে। মনে মনে হাসলো কাসফিয়া। রাক্ষস তো সে নিজেও কম নয়। রোহি শুয়ে আছে হাসপাতালের বেডে। উজ্জ্বল, আফিয়া আর সিমি দাঁড়িয়ে আছে ওর পাশেই। বারবার জানতে চাইছে ওর কিছু লাগবে কিনা। কথা নেই রুহির মুখে। একধানে তাকিয়ে আছে দরজার দিকে। কি যেন ভেবে যাচ্ছে সে। ডাক্তাররা এসে মাত্রই দেখে গেল রুহিকে। আগের থেকে কিছুটা ভালো আছে এখন, তবে পুরোপুরি ভালো হবে কিনা কেউ বলতে পারছে না। সিমি কান্না করছে ফুপির জন্য। উজ্জ্বলেরও মনমরা হয়ে বসে আছে। অবশেষে কথা বলল রুহি। উজ্জ্বলকে বলল ওর চাচা চাচিকে দেখবে, এক্ষুনি যেন বাড়িতে কল দেয়। উজ্জ্বলও শুনল বোনের কথা, কল দিল বাড়িতে। সবার সঙ্গে সুন্দরভাবে কথা বলল রুহি। চাচা চাচিকে বিদায় জানিয়ে কেটে দিল ফোনটা। রুহির মনে আরেকটা ইচ্ছা জেগেছে, ইয়াস আর কাসফিয়াকে দেখবে সে। তাই বলল উজ্জ্বলকে, ইয়াসকে আসতে বলবে ভাইয়া, সাথী ওর উপমাকেও নিয়ে আসতে বলবে। দ্রুত নিজের ফোনটা হাতে নিল উজ্জ্বল। ইয়াসের নাম্বারে কল দিতে দিতে বলল রুহিকে, হ্যাঁ এক্ষুনি আসতে বলছি। রুহি নিজের মুখ সরিয়ে নিল অন্যদিকে। বলল বিড়বিড় করে, আমাদের আবার দেখা হোক ইয়াস, একটা শান্ত মায়াভরা সন্ধ্যায়। তোমার কাঁধে মাথা রেখে না হয় আমার মৃত্যুটা হোক। তুমি আমার না হলেও তোমাকে শেষবার এক নজর দেখার ইচ্ছেটা অন্তত হোক। উজ্জ্বলের সাথে কথা বলতে বলতে নিচে নামলো ইয়াস। উজ্জ্বলকে বলছে কিছুক্ষণের মধ্যেই আসছে ওরা। স্বস্তি পেল উজ্জ্বল। কলটা কেটে দিয়ে রুহিকে জানালো কথাটা। ইয়াসের নিচে নামতেই দরজার সামনে দাঁড়িয়ে থাকা সাইফান আর মেহেককে দেখলো। এত সকালে দুজনে একসাথে এখানে আসার কারণ বুঝলো না সে। একদিকে সাইফান দাঁড়াতে পারছে না ভালো করে, চোখে ঘুম লেগে আছে ওর। এসেছে কেবল মেহেকের জোড়াজড়িতে। সাইফান না আসলে তো আবার ইয়াস রুমে ঢুকতে দিবে না মেহেককে। ভার্সিটি অফ থাকার কারণে দেখা হয়নি ইয়াসের সাথে, তাই মিথ্যা বাহানায় এসেছে আজ। ইয়াস এগিয়ে এলো ওদের কাছে। ভ্রু কুঁচকে দুজনের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, কি চাই? মেহেক উত্তর দিল আমতা আমতা করে, আসলে স্যার আমার তো ম্যাথে প্রবলেম জানেনি, তাই এসেছি আপনার কাছ থেকে হেল্প নিতে। ইয়াস ভেতরে ডাকলো দুজনকেই। তারপর সোফা দেখিয়ে বসতে বলল ওদের। কিচেনের দিকে যেতে যেতে বলল মেহেককে, সাইফান অনেক ভালো ম্যাথ পারে, তুমি বরং ওর থেকে হেল্প নাও। মেহেক মুখটা কেমন যেন হয়ে গেল মেহেকের। সাইফান হাসলো এটা দেখে। বলল ঠাট্টার স্বরে, পেয়েছিস তো কাজ কলা, আজ আরে আমার ঘুমটা নষ্ট করলি, সেই তো স্যার তোকে পাতা দিলেন না। সাইফানের কথার উত্তরে রেগে বলল মেহেক, চুপ কর তুই। সাইফান আর কথা বাড়ালো না। কিছুক্ষণ পর ইয়াস এসে বসলো ওদের সামনে। হাসি ফুটলো মেহেকের ঠোঁটের কোণে। এটারই তো অপেক্ষায় ছিল সে। ইয়াস হাতে ল্যাপটপ নিয়ে বসে আছে সোফায়, মনোযোগ দিয়ে কি যেন করছে। মাঝে মধ্যে সাইফানের সাথে কথা বলছে। একদিকে মেহেক বই খাতা ছেড়ে একদিনে তাকিয়ে আছে ইয়াসের দিকে। ফর্সা শরীরে কালো রঙের টি শার্টটা ইয়াসকে মানিয়েছে ভালো। গালের খোঁচা খোঁচা দাড়ি, মাথায় উস্কো শুষ্ক চুলগুলোতে যেন আরো ভালো লাগছে ওকে। মেহেক মুগ্ধ হয়ে দেখে যাচ্ছে ইয়াসকে। এই মানুষটাকে মেহেক পছন্দ করে সেই কবে থেকে। কবে যে নিজের মনের কথা বলতে পারবে ইয়াসকে, সেই আশায় বসে আছে ও। কাসফিয়া এসেছে ডাইনিং রুমে। আস্তে আস্তে এসে দাঁড়িয়েছে ইয়াসের পাশে। সাইফান মন দিয়ে ম্যাথ সলভ করছে। এদিকে মেহেক পুরো মনোযোগ ইয়াসের দিকে। তাই আর কেউই দেখেনি কাসফিয়াকে। ইয়াসের থেকে চোখ সরালো মেহেক। সোফায় ফেলে রাখা একটা কালো রঙের ওড়নায় নজর গেল তখন। ভ্রু কুঁচকে ওড়নাটার দিকে তাকিয়ে রইল মেহেক। ভাবলো মনে মনে, ইয়াসের বাড়িতে মেয়েদের ওড়না এলো কোথা থেকে? ইয়াস ব্যতীত অন্য কেউ কি এখানে থাকে?
অন্যটার দিকে একদিনে তাকিয়ে কথাগুলো ভেবে যাচ্ছে মেহেক। ইয়াসের ল্যাপটপ থেকে চোখ সরাতেই দেখলো ওর পাশে দাঁড়িয়ে থাকা কাসফিয়াকে। গায়ে ইয়াসের শার্ট আর পরনে একটা প্লাজো ছাড়া আর কিছুই নেই ওর। এই অবস্থায় কাসফিয়া এখানে এসেছে দেখে রেগে গেছে ইয়াস। সামনে বসে থাকা সাইফানকে কি দেখেনি ও? এই মেয়ে এত নির্বোধ কেন বুঝে পায় না ইয়াস আর মেহেক ছাড়াও অন্য কেউ এখানে আছে বুঝতে পেরে মুখ তুলে তাকিয়েছে সাইফান। কে দাঁড়িয়েছে দেখার সুযোগ পেল না সে। এর আগে ইয়াস একটানে কাসফিয়াকে নিয়ে এলো নিজের কাছে। ওর কোলে কাসফিয়াকে বসিয়ে মাথাটা চেপে ধরল নিজের বুকে। সোফায় পড়ে থাকা ওড়নাটা এনে ঢেকে দিল কাসফিয়ার মাথা আর শরীর। কাসফিয়া টু শব্দটিও করল না। বিড়াল ছানার মতো ঘাপটি মেরে বসে রইল ইয়াসের কোলে। মেহেক আর সাইফান দুজনেই হাঁ করে তাকিয়ে আছে ইয়াসের দিকে। সাইফান আর মেহেকের প্রশ্নবোধক চাহনি দেখে বলল ইয়াস, অবাক হবার কিছুই নেই। শি ইজ মাই ওয়াইফ, ইউ ক্যান লিভ নাও। হাসি মুখটা চুপসে গেল মেহেকের। ইয়াসের কথা শেষ না হতে চোখ মুখে বিস্ময় নিয়ে বলল মেহেক, আপনি বিবাহিত স্যার? এসব কবে হলো? কাসফিয়ার এমনিতেই রাগ হচ্ছে এই মেয়েটার উপর, তার মধ্যে আবার করে বসেছে এমন প্রশ্ন। মেয়েটার মোটা মাথায় কি ঢুকছে না? কাসফিয়া ইয়াসের বউ বলেই তো কোলে চড়ে বসে আছে এতক্ষণ ধরে। ইয়াসের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়েছে কাসফিয়া। এদিকে সেদিকে তাকিয়ে কি যেন খুঁজলো। সেন্টার টেবিলের দিকে চোখ যেতেই মিষ্টির প্লেটে রাখা কাটা চামচটার নজরে এলো ওর। কাসফিয়া ওটা হাতে তুলে রেগে মেগে মেহেকের চোখ বরাবর ধরে বলছে, এই মেয়ে, তখন থেকে আমার বরের দিকে এভাবে তাকিয়ে আসছো কেন? সমস্যা কি তোমার? চোখ দুটো গেলে দিব। কাসফিয়ার কাছে হতভম্ব বনে গেল মেহেক। ইয়াসও মাথায় হাত ঠেকিয়ে বসে আছে আগের মতোই। ভয়ে কিছুটা পিছিয়ে গেল মেহেক। ভ্রুকুসকে কাসফিয়ার দিকে তাকিয়ে বলল, ম্যানার্সলেস মেয়ে, বয়সে আমি তোমার বড় হব, কার সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? সে তুমি বড় হও আর ছোট, আমার হাজবেন্ডের দিকে বারবার তাকাবে কেন? বিকজ আই লাভ হিম। সোফায় বসে থাকা ইয়াস ভ্রুকুসকে তাকিয়ে আছে মেহেকের দিকে। কাসফিয়াও যে রেগে গেছে বুঝতে বাকি নেই ওর। কাসফিয়া কিছু বলবে তখনই বলে উঠল ইয়াস, হোয়াট ননসেন্স মেহেক, তুমি শুধু আর শুধুই আমার স্টুডেন্ট। এসব কথার মানে কি? আজকের পর থেকে আর আমার চোখের সামনে আসবে না তুমি, কোনো কারণ থাকলেও না। লিভ নাও। অপমানিত বোধ হলো মেহেকের। ইয়াসের থেকে এমন ব্যবহার আশা করেনি সে। চলে যাবে বলে পা বাড়ালো মেহেক। তার আগে একবার তাকালো কাসফিয়ার দিকে। মনে মনে ভাবলো সে, এই মেয়েটার মধ্যে কি এমন আছে যা তার মধ্যে নেই? কেন ইয়াস ওকে রেখে ওই মেয়েটাকে পছন্দ করলো? দুবার একই কথা বলল ইয়াস। মেজাজ দেখিয়ে নিজের বাড়ি থেকে বেরোতে বলল মেহেককে। কাসফিয়ার প্রচণ্ড রাগ হচ্ছে এই মেহেককে দেখে, তবু চুপ করেই রইল সে। মেহেক চলে গেল ইয়াসের ফ্ল্যাট থেকে বেরিয়ে। পিছু পিছু গেল সাইফান। দরজার সামনে গিয়ে আবারও ফিরে আসলো সাইফান। একগাল হেসে বলল ইয়াসকে, ম্যাম কিন্তু সুন্দর স্যার, অভিনন্দন আপনাকে। ইয়াসের হয়তো পছন্দ হলো না সাইফানের কথাটা। রেগে মেগে ওর দিকে তাকাতেই সাইফান ভয় পেয়ে দ্রুত চলে গেল বেরিয়ে। কাসফিয়া একবার তাকালো ইয়াসের দিকে। গায়ে থাকা ওড়নাটা মেঝেতে ছুঁড়ে ফেলে চলে যাচ্ছিল রুমে। ইয়াস বুঝলো ওর উপমা রাগ করেছে। কাসফিয়ার হাত টেনে নিয়ে আসলো নিজের কাছে। ইয়াসের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে রেগে বলছে কাসফিয়া, ছাড়ুন আমাকে। ইয়াস শান্ত কণ্ঠে জবাব দিল কাসফিয়ার কথার। রাগ করেছো উপমা? কথা বলল না কাসফিয়া। রাগ তো সে করেইছে। তাকে বাড়িতে রেখে অন্য একটা মেয়ের সাথে বসে গল্প করছিল ইয়াস। কাসফিয়ার যে মেয়েটার থেকে বেশি ইয়াসের উপর রাগ হচ্ছে। উত্তর না পেয়ে আবার কাসফিয়াকে ডাকলো ইয়াস। উপমা। সাথে সাথে উত্তর এলো কাসফিয়ার থেকে, আমি রাগ করলে আপনার যায় আসে? আমি কে আপনার? যান ওই মেয়েটার সাথে গিয়ে গল্প করুন। ইয়াস কি যেন ভেবে ছেড়ে দিল কাসফিয়াকে। সুযোগ পেয়ে কাসফিয়া চলে যেতে নিলেই দ্রুত সামনে গিয়ে আবারও ওকে জড়িয়ে ধরল ইয়াস। আলতো করে ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল আদুরে গলায়, তুমি তো আমার সব উপমা, আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যা তুমি। নির্জন জীবনের নিভু আধারে এক চিলতে রৌদ্রতাপ তুমি, আমার উপমা তুমি। কাসফিয়া মাথা তুলে তাকালো ইয়াসের মুখ পানে। লোকটার ঘায়েল করা হাসিতে কথায় যেন উড়ে গেল সব রাগ অভিমান। এমন সুন্দর হাসি আর মন ভোলানো চমৎকার কথা শুনলে কারোই বা রাগ থাকবে?
ইয়াশ আর কাসফিয়া এসেছে রুহিকে দেখতে। কাসফিয়াকে দেখেই সিমি দৌড়ে গেছে ওর কাছে। দুজনে মিলে গল্প করছে অনেকক্ষণ। ইয়াশ ওকে সিমির কাছে রেখে চলে গেছে রুহির সাথে দেখা করতে, কিন্তু কেবিনে এসে রুহিকে পেল না সে। এদিকে ওদিকে তাকিয়ে খুঁজলো অনেকক্ষণ, কোথাও না পেয়ে বাইরে বেরিয়ে গেল আফিয়া বা উজ্জ্বলকে জিজ্ঞেস করবে বলে। সময়টা সন্ধ্যা। রুহিকে নিয়ে উজ্জ্বল একটা ক্যাফেতে এসেছে হাসপাতাল থেকে বেশ খানিকটা দূরে। বাঙালিয়ানায় মরানো একটা সুন্দর ক্যাফে আছে। ক্যাফের সৌন্দর্য, স্টাফদের কথাবার্তা আর খাবারের ধরন দেখলে মনে হবে লন্ডনের বুকে এক টুকরো বাংলাদেশ। উজ্জ্বলের মুখে ক্যাফেটার সম্পর্কে শুনে রুহির ইচ্ছে হলো এখানে আসবে। উজ্জ্বল শুনল বোনের কথা, সম্মতি দেওয়ার সাথে সাথেই এখানে নিয়ে এলো রুহিকে। আফিয়া আর সিমিকে হাসপাতালে রেখেই এসেছিল যেন ইয়াশ আর কাসফিয়াকে নিয়ে আসে এখানে। ইয়াশের গাড়িটা এসে থেমেছে ক্যাফেটার সামনে। কাসফিয়া একবার গাড়ির জানালা দিয়ে চোখ বুলালো ক্যাফের দিকে। চারিদিকে রং বেরঙের লাইটিং করা, লোকজনের যাতায়াত চলছে সেখানে। সবার পোশাকে আর সাজগোজে বাঙালি মনে হচ্ছে। উজ্জ্বলের সাথে দাঁড়িয়ে কথা বলছে ইয়াশ। কাসফিয়া, সিমি আর আফিয়া ক্যাফের ভেতরে গেছে। রুহির সাথে সবাই কথা বলছে অনেকক্ষণ। রুহিকে দেখে কেমন কষ্ট হচ্ছে কাসফিয়ার। মেয়েটার শরীরে এত বড় রোগ নিয়ে চলাফেরা করছে ভাবলেই খারাপ লাগছে ওর। এত অসুস্থতার মধ্যেও ঠোঁটের কোণে হাসি লেগে আছে রুহির। বুঝতে পারলো কাসফিয়া। নিজেকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করছে রুহি। রুহির ডাকে ধ্যান ভাঙলো কাসফিয়ার। আমি ইয়াসের সাথে আলাদাভাবে কিছুক্ষণ কথা বলবো, তুমি কি রাগ করবে কাসফিয়া? দুই দিকে মাথা নাড়ল কাসফিয়া, যার উত্তর না। রুহি মুস্কি হেসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, তুমি সুখী হও কাসফিয়া, তোমাদের সংসারে সুখ আসুক। একটা ছোট্ট রাজকন্যা তো বা রাজপুত্র আসুক, দয়া রইল তোমাদের জন্য। ক্যাফের বাইরে পাতানো একটা বেঞ্চে বসে আছে রুহি। ইয়াশ এসে দাঁড়িয়েছে ওর পাশেই। ইয়াশ লক্ষ্য করলো ওকে। মেয়েটা কেমন শুকিয়ে গেছে, গায়ের ফর্সা ত্বক এখন আর আগের মতো নেই। চুলগুলো সব পড়ে গেছে। আগের রুহি আর এখানে রুহির মধ্যে আকাশ পাতাল তফাৎ। রুহি এতক্ষণ খেয়াল করেনি ইয়াশকে, মাত্রই দেখলো। কিছুক্ষণ ওর দিকে তাকে মুচকি হেসে বলল, আমার পাশে বসবে ইয়াস? ইয়াশ কথা বলল না, দাঁড়িয়ে রইল ওভাবে। ঘাড় ফিরিয়ে অন্যদিকে তাকাতেই উজ্জ্বল, কাসফিয়া আর বাকিদের দেখল সে। উজ্জ্বল আর আফিয়া মাথা নাড়িয়ে বলছে ইয়াশকে রুহি যা বলছে শুনতে, কিন্তু ইয়াশ তো তাকিয়ে আছে উপমার দিকে। কেমন অন্ধকারে ঢেকে আছে ওর উপমার সুন্দর মুখটা। সে কি তবে রাগ করলো রুহির সাথে কথা বলায়? ভাবনা মিথ্যা হলো ইয়াশের। কাসফিয়া মুস্কি হেসে চোখের ইশারায় একই কথা বলল ওকে। ইয়াশও হাসলো কাসফিয়ার হাসির উত্তরে। বসলো গিয়ে রুহির পাশে। বড় একটা শ্বাস ছেড়ে ইয়াশের দিকে তাকালো রুহি। বলল, কে? বলছিলাম না ইয়াস, আমাদের আবার দেখা হবে? ইয়াশ মুস্কি হাসলো, জিজ্ঞেস করলো রুহিকে, তুমি ভালো আছো রুহি? আমি তো বরাবরই ভালো থাকি ইয়াস, তুমি আজ আমার কথা রেখে এসেছো, তাই একটু বেশি ভালো লাগছে। চারিদিকে শীতল আবহাওয়া। ক্যাফেতে এত সুন্দর করে লাইটিং করা, পুরো দিনের মতো লাগছে। পাশে বসে থাকা ইয়াশের কাঁধে মাথা রাখলো রুহি। কি হলো বুঝতে পেরে দ্রুত সরে যেতে চাইলো ইয়াশ। রুহি আঁকড়ে ধরলো ওর বাহু। ইয়াশের দিকে কিছুক্ষণ তাকিয়ে অসহায়ের মতো বলল সে, যেও না ইয়াস, আজকের দিনটা প্লিজ, আমি আর বিরক্ত করব না তোমায়। ইয়াশের কেমন অস্বস্তি হচ্ছে। রুহির প্রতি বিন্দুমাত্র ভালোবাসাও নেই তার মনে, কিন্তু এভাবে ওকে প্রশ্রয় দিলে তো নিজের কাছেই নিজেকে দোষী মনে হবে পরে। ইয়াশের কিছু বলতে চেয়েও চুপ করে গেল। নীরবতা ভেঙে কথা বলল রুহি, একটা অন্যায় আবদার করবো ইয়াস, রাখবে তুমি? ইয়াশ কথা বলল না, তাকিয়ে রইল রুহির দিকে। আবারও নিশ্চুপ অবুঝের মতো ভালোবাসা চাইবে ইয়াশের। রুহি কেন বোঝে না ইয়াশে তার সবটুকু ভালোবাসা দিয়ে দিয়েছে উপমাকে। ইয়াশের উত্তরের অপেক্ষা না করে রুহি বলল আবারও, একবার ভালোবাসি বলবে ইয়াস? মিথ্যে করে হলেও একবার প্লিজ বলো না তুমি আমাকে ভালোবাসো।
চোখ বন্ধ করে শ্বাস ফেলল ইয়াস। মনে মনে প্রচন্ড রাগ হলেও আপাতত নিজেকে সংযত করলো সে। রুহি অসুস্থ, রেগে কিছু বলে বসলে হয়তো কষ্ট পাবে। নিজেকে শান্ত করলো ইয়াস, বলল রুহিকে, তুমি তো অবুঝ নও রুহি, কেন বারবার এমন অন্যায় আবদার করছো? মনে একজনকে রেখে মুখে আরেকজনকে ভালোবাসি বলা পাপ, জানো না তুমি? আমার কাছে তুমি সবার আগে ইয়াস, সব পাপ পুণ্যের ঊর্ধ্বে তুমি। একবার বলো না ইয়াস, তুমি আমাকে ভালোবাসো। মিথ্যে করে হলেও একবার বলো। আমি তো সারা জীবন অন্যায় করে এসেছি তোমাকে ভালোবেসে। তুমিও আজকে একটু অন্যায় করো, একবার আমাকে ভালোবাসি বলো। কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল ইয়াস। রুহি, রুহি ছেড়ে দিল ইয়াসের হাত। বুঝলো ইয়াস শুনবে না ওর কথা। রুহির ভেতরটা ভেঙে চুরমার হয়ে গেলেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি নিয়ে বলল ইয়াসকে, আমাকে ভালোবাসি বলতে হবে না ইয়াস, তুমি ভালো থেকো, আমাকে একটু মনে রেখো, তাহলেই হবে। কথাটা বলা শেষ করে কিছুক্ষণ থেমে আবার বলল রুহি। চা নিয়ে আসবে? মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দিল ইয়াস। উঠে গেল চা নিয়ে আসবে বলে। কাসফিয়ারা সবাই এখনো দাঁড়িয়ে আছে আগের জায়গাতেই। অন্য সময় রুহির মুখে ইয়াসের কথা শুনলে রাগ হয় কাসফিয়ার, কিন্তু আজকে যে খুব কষ্ট হচ্ছে ওর। বুঝতে পারছে মেয়েটা কতটা ভালোবাসে ইয়াসকে। কাসফিয়ার রাগ হচ্ছে নিজের উপরই। ও যদি ইয়াসের জীবনে না আসতো তাহলে তো রুহি এভাবে কষ্ট পেত না। ইয়াস নিশ্চয়ই সাড়া দিত ওর ভালোবাসার ডাকে। কাসফিয়ার মুখটা কেমন বেজার করে রেখেছে। রুহির জন্য হয়তো খারাপ লাগছে ওর। উজ্জ্বল লক্ষ্য করলো এটা, চোখের পানি মুছে বলল কাসফিয়াকে, রুহির কথায় তুমি রাগ করো না কাশফিয়া, ওর মাথা ঠিক নেই, অসুস্থ, তাই আমিও কিছু বলি না। ও আর কয়দিন বলো, আমার বোনের জন্য তোমাদের মধ্যে কোনো ঝামেলা হোক আমিও চাই না। নিজেকে ধাতস্থ করে উত্তর দিল কাসফিয়া। আমি রাগ করিনি ভাইয়া। কাসফিয়ার উত্তরে খুশি হলো উজ্জ্বল। সবাইকে নিয়ে চলে যেতে চাইলো এখান থেকে। রুহি না হয় আরেকটু সময় এখানে বসুক। কাসফিয়াও সায় জানালো উজ্জ্বলের কথায়। ততক্ষণে চায়ের কাপ হাতে ইয়াস এসে দাঁড়িয়েছে রুহির সামনে। রুহি হাসি মুখ করে তাকিয়ে আছে ওর দিকে, চায়ের কাপটা হাতে নেবে। তখনই কানে আসলো কাসফিয়ার চিৎকার। কি হলো বুঝতে না পেরেই সবাই তাকালো ওর দিকে। রুহি হয়তো কিছু আন্দাজ করলো। কাসফিয়া ছুটে আসছিল ইয়াসের দিকে, ওকে সরিয়ে দিয়ে গিয়ে নিজেই দাঁড়ালো ইয়াসের সামনে। কোনো কিছুর বিকট শব্দে কেঁপে উঠল সবাই। ইয়াসের চোখ মুখে রক্তের ছিটে এসে পড়ল। কি হলো বুঝে ওঠার আগেই রুহির শরীরটা লুটিয়ে পড়ল মাটিতে। ক্যাফের লোকজন সবাই এসে জড়ো হয়েছে জায়গাটাতে। উজ্জ্বল সবটা লক্ষ্য করে বুঝলো কেউ গুলি মেরেছে রুহির উপরে। হাত থেকে রক্ত ক্ষরণ হচ্ছে ওর। যে ছেলেটা গুলি করেছে তাকে ধরতে পারেনি কেউই। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটা পালিয়েছে ক্যাফের সীমানা ছেড়ে। ইয়াস পাথরের মতো দাঁড়িয়ে আছে ওখানে। কাসফিয়া ওর কাছে গিয়ে হাতে সামান্য ঝাঁকুনি দিয়ে বলল, দাঁড়িয়ে আছেন কেন? রুহি আপুর হাতে গুলি লেগেছে, হসপিটালে নিতে হবে এক্ষুনি। স্তব্ধ ইয়াস ফিরে কাসফিয়ার মুখ পানে। কিছুক্ষণ আগের ঘটনাটা চোখের সামনে ভেসে উঠল আবারও। রুহির হাতে গুলি লেগেছে, মাটিতে পড়ে আছে ওর নিথর দেহ। অথচ গুলিটা লাগার কথা ছিল ইয়াসের বুকে। ওকে বাঁচাতে গিয়ে রুহির এই অবস্থা ভাবতেই বুকটা কেঁপে উঠছে বারবার। ইয়াস দ্রুত বসে পড়ল রুহির কাছে। রুহির মাথাটা নিজের কোলে নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, রুহি তোমার কিছুই হবে না, আমি আছি তো। রুহি নিভু নিভু চোখে তাকালো ইয়াসের মুখ পানে। নিজের রক্তমাখা হাতটা ওর গালে ছুঁয়ে বলল, একবার আমাকে ভালোবাসি বলো না ইয়াস, একবার বলো। ইয়াস চুপ করে রইল। উদ্যত হলো রুহিকে কোলে তুলে হাসপাতালে নিয়ে যাবে বলে। নিজের সবটুকু শক্তি দিয়ে ইয়াসকে আটকালো রুহি। আবার বলল একই কথা। কাসফিয়ার খুব কষ্ট হচ্ছে রুহির এমন অবস্থা দেখে। ইয়াস এতটা কঠোর পাষাণ কি তবে রুহির জন্যই? কাসফিয়াকে ভালোবাসে সে, কেন একবার শুনছে না রুহির কথা? কাসফিয়ার কান্না করতে করতে বলল ইয়াসকে, আপনি এত পাষাণ কেন? একবার বলুন না ভালোবাসি। ইয়াস বড় একটা শ্বাস ফেলল। কাসফিয়া যে আবেগী হয়ে কথাগুলো বলছে ভালো করেই জানে সে। রুহির মুখটার দিকে তাকালো ইয়াস, পরে আবার কাসফিয়ার মুখের দিকে তাকিয়ে বলল আস্তে করে, ভালোবাসি।
ইয়াসের কথায় ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল রুহির। রুহি জানে ইয়াস ওর উপমাকে ভালোবাসি বলছে, তবুও তো শুনলো ওর কথা। মিথ্যা করে হলেও বলল ভালোবাসি, এই ভেবেই শান্তি পেল রুহি। ইয়াস তাকিয়ে আছে রুহির হাসি মাখা মুখটার দিকে। এমন অবস্থাতেও মানুষ হাসতে পারে, এই রুহি কি দিয়ে তৈরি ভেবে পায় না সে। রুহি সবার দিকে একবার তাকালো, কাসফিয়ার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, আমার না হওয়া প্রিয় মানুষটাকে তুমি ভালো রেখো কাশফিয়া, যত্নে রেখো ওকে। তোমাদের ভালোবাসা বেঁচে থাকুক আজীবন। কথাটা বলেই কষ্ট করে বড় বড় শ্বাস ফেলল রুহি। ইয়াসের মুখের দিকে তাকালো সে। কেমন বিধ্বস্ত লাগছে ইয়াসকে, চোখের কোণে পানি জমেছে ওর। আজকে প্রথম রুহি ইয়াসের চোখে নিজের প্রতি একরাশ মায়া দেখছে। রুহি নিজেকে সামলে বলল ইয়াসকে, আমার মৃত্যুর জন্যই কখনো নিজেকে দায়ী করো না ইয়াস। আমি আগেই বুঝেছিলাম আমার সময় শেষ, তাই তো তোমাকে ডেকে আনলাম শেষ দেখা দেখবো বলে। ইয়াস বরাবরের মতোই মিথ্যা আশ্বাস দিয়ে বলল রুহিকে, তোমার কিছুই হবে না রুহি, আমি তোমার কিছুই হতে দেব না।